জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা কি ক্ষমা পেতে পারেন? সংসদে তারেক রহমানের মন্তব্য ঘিরে আলোচনা থাকছে প্রতিবেদনে। হাসিনার পর নতুন সমীকরণ, মোদির কূটনৈতিক দৃষ্টি কি এবার তারেক রহমানের দিকে? থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন, উদ্বেগ গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে। থাকছে প্রতিবেদনে। রাজনীতিতে নতুন হিসাব, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ থাকছে প্রতিবেদনে। রেড অ্যালার্ট জারি করল বিএনপি, সরকার যেন আওয়ামী লীগ ফিরতে না পারে। থাকছে প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাসহ আটক ২। থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনা কি ক্ষমা পেতে পারেন? সংসদে তারেক রহমানের মন্তব্য ঘিরে আলোচনা। দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে তারেক রহমানের একটি মন্তব্য, যেখানে তিনি প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনা কি ক্ষমা পেতে পারেন? বিষয়টি ঘিরে রাজনৈতিক দলগুলো এবং বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। তবে প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। তারেক রহমান বর্তমানে সংসদ সদস্য নন, ফলে তার সংসদে বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, তার বক্তব্যটি সম্ভবত কোনো জনসভা, ভার্চুয়াল বক্তব্য বা রাজনৈতিক আলোচনার অংশ, যা পরবর্তীতে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের নেতার বক্তব্যকে প্রসঙ্গ ছাড়া প্রচার করা হচ্ছে। দলটির একজন নেতা বলেন, তিনি একটি রাজনৈতিক অবস্থান তুলে ধরেছেন, সেটিকে বিকৃত করে অন্যভাবে ছড়ানো হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা এই মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে এ ধরনের বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তুলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমা বিষয়টি এখানে মূলত রাজনৈতিক ও নৈতিক বিতর্কের অংশ হিসেবে এসেছে। এটি কোনো আইনি প্রক্রিয়ার সরাসরি ইঙ্গিত নয়। একজন বিশ্লেষক বলেন, রাজনীতিতে প্রায়ই এমন প্রশ্ন তোলা হয়, যা প্রতিপক্ষকে চাপের মধ্যে ফেলার বা জনমত প্রভাবিত করতে ব্যবহার করা হয়। আইন বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী ক্ষমা বা দণ্ড মওকুফের বিষয়টি নির্দিষ্ট সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে হয়, কোনো রাজনৈতিক ব্যক্তির বক্তব্যে সেটি নির্ধারিত হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ এটিকে কঠোর রাজনৈতিক সমালোচনা হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন এটি একটি রাজনৈতিক নাটক। ফলে সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে বক্তব্যটি ঠিক কোথায় এবং কী প্রেক্ষাপটে দেওয়া হয়েছে তা নিয়ে। প্রশ্ন রয়ে গেছে। একজন শিক্ষার্থী বলেন, আমরা প্রায়ই এমন খবর দেখি, কিন্তু পুরো সত্যটা বোঝা কঠিন। একজন ব্যবসায়ী বলেন, রাজনীতিতে এমন বক্তব্য নতুন কিছু না, কিন্তু এতে উত্তেজনা বাড়ে। সব মিলিয়ে বলা যায়, তারেক রহমানের শেখ হাসিনা কি ক্ষমা পেতে পারেন মন্তব্যটি রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করেছে। তবে এর প্রকৃত প্রেক্ষাপট ও উদ্দেশ্য পরিষ্কার করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিশেষে বিশ্লেষকদের মতে এ ধরনের সংবেদনশীল বিষয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। একই সঙ্গে জনসাধারণেরও উচিত যাচাই করা তথ্যের উপর নির্ভর করা, যাতে গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে না পড়ে। হাসিনার পর নতুন সমীকরণ, মোদির কূটনৈতিক দৃষ্টি কি এবার তারেক রহমানের দিকে? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে, ইন্ডিয়ার কূটনৈতিক দৃষ্টি কি বাংলাদেশের নতুন কোনো রাজনৈতিক সমীকরণের দিকে যাচ্ছে? বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দীর্ঘদিনের সম্পর্কের প্রেক্ষাপটে এখন প্রশ্ন উঠছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি নতুন করে তারেক রহমানের দিকে মনোযোগ দিচ্ছেন? যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা কূটনৈতিক ঘোষণা নেই, তবুও রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টি নিয়ে নানা দৃষ্টিকোণ থেকে আলোচনা করছেন। তাদের মতে, আঞ্চলিক রাজনীতিতে বড় দেশগুলির কৌশল সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।
বিশেষ করে যখন প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনীতি নতুন মোড় নেয়। বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত। নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতা সব ক্ষেত্রেই এই সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক সম্পর্ক সাধারণত ব্যক্তি নয়, রাষ্ট্র ও স্বার্থের ভিত্তিতে পরিচালিত হয়। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি দীর্ঘদিন ধরে ভারতের নীতির সমালোচক হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে কিছু পর্যবেক্ষক মনে করছেন, আঞ্চলিক বাস্তবতা ও রাজনৈতিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে নতুন ধরনের যোগাযোগ বা বোঝাপড়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলেন, ভারতের মতো দেশ সবসময়ই তার কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দেয়। তারা সাধারণত সব বড় রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ রাখে, যাতে যে কোনো পরিস্থিতিতে তাদের অবস্থান সুরক্ষিত থাকে। তবে অনেক বিশেষজ্ঞই সতর্ক করে বলেছেন, এ ধরনের আলোচনা এখনও মূলত গুঞ্জন ও বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। বাস্তবে কোনো বড় পরিবর্তন ঘটেছে এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি। কূটনৈতিক সম্পর্ক সাধারণত ধীরে ধীরে এবং আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে। কেউ মনে করছেন এটি একটি সম্ভাব্য কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত, আবার কেউ বলছেন রাজনীতিতে অনেক কিছুই শোনা যায়, কিন্তু সবকিছু বাস্তবে ঘটে না। একজন শিক্ষার্থী বলেন, আন্তর্জাতিক রাজনীতি খুব জটিল। কে কার সঙ্গে সম্পর্ক রাখবে তা অনেক বিষয়ের ওপর নির্ভর করে। একজন ব্যবসায়ী বলেন, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দুই দেশের সম্পর্ক ভালো থাকুক, যাতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হয়। সব মিলিয়ে বলা যায়, নরেন্দ্র মোদীর দৃষ্টি তারেক রহমানের দিকে যাচ্ছে কি যাচ্ছে না, এটি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এই আলোচনা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে কৌতূহল ও বিশ্লেষণের জন্ম দিয়েছে। পরিশেষে বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক কূটনীতি সব সময়ই পরিবর্তনশীল, তাই ভবিষ্যতে নতুন কোনো সমীকরণ তৈরি হতে পারে, আবার বর্তমান ধারাও অব্যাহত থাকতে পারে। তবে যাই হোক, তা নির্ভর করবে রাষ্ট্রীয় স্বার্থ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক বাস্তবতার ওপর। রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন, উদ্বেগ গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ইউনাইটেড নেশনসের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে বাংলাদেশ শেখ রাসেল মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামের একটি সামাজিক সংগঠন। সংগঠনটির চেয়ারম্যান সাইয়েদা রাজিয়া মোস্তাফার স্বাক্ষরিত এক চিঠিতে জাতিসংঘের মহাসচিব এবং মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, একটি নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে দাবি করা হয়। চিঠিতে আরও বলা হয়, 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ছিল প্রহসনমূলক, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার অংশগ্রহণ করেননি। অংশগ্রহণকারী কয়েকটি রাজনৈতিক দল ভোট জালিয়াতি ও ফলাফল কারচুপির অভিযোগ তুলেছে বলেও উল্লেখ করা হয়। সংগঠনটি দাবি করে, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেওয়ায় গণতন্ত্রের গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন তৈরি হতে পারে। এছাড়া বিচার ব্যবস্থা ও নির্বাচন কমিশনের কার্যকারিতা দুর্বল হয়ে পড়েছে এবং মত প্রকাশের স্বাধীনতা সীমিত করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। সংখ্যালঘু সম্প্রদায় ও রাজনৈতিক কর্মীদের ওপর হামলা, সহিংসতা এবং গ্রেফতারের ঘটনাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে দেশের অর্থনীতিতে অস্থিরতা, অর্থ পাচার এবং বিপুল সংখ্যক মানুষের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে তুলে ধরে বলা হয়, বর্তমানে অনেক রাজনৈতিক কর্মী ও সমর্থক কারাবন্দী রয়েছেন। এই প্রেক্ষাপটে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে। চিঠির শেষে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে দাবি জানানো হয়, নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পুনরায় চালু করা হোক। রাজনীতিতে নতুন হিসাব, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ। বাংলাদেশের রাজনীতিতে নতুন এক হিসাব নিকাশ শুরু হয়েছে, যার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দীর্ঘ সময় ধরে ক্ষমতার রাজনীতিতে প্রভাবশালী এই দলটির ভবিষ্যৎ নিয়ে এখন রাজনৈতিক বিশ্লেষক, কূটনৈতিক এবং সাধারণ মানুষের মধ্যে বিস্তর আলোচনা চলছে।
দলটির নেতৃত্বে থাকা শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করেছেন। তার শাসনামলে অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতির কথা সমর্থকরা তুলে ধরেন। তবে একই সঙ্গে বিরোধী দলগুলোর সমালোচনা, নির্বাচনী পরিবেশ এবং রাজনৈতিক প্রতিযোগিতা নিয়েও প্রশ্ন রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল দলীয় পুনর্গঠন ও প্রজন্মান্তরের নেতৃত্ব তৈরি করা। দীর্ঘদিন ধরে অভিজ্ঞ নেতৃত্ব দলকে পরিচালনা করলেও ভবিষ্যতের জন্য নতুন নেতৃত্ব গড়ে তোলা এখন একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তরুণদের রাজনীতিতে অন্তর্ভুক্তি এবং প্রযুক্তি নির্ভর প্রচারণা, এই দুই ক্ষেত্রেই দলকে আরও মনোযোগ দিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে বিরোধী শক্তির সক্রিয়তা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বিশেষ করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি মাঠ পর্যায়ে নিজেদের সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছে। যদি তারা কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারে, তাহলে তা আওয়ামী লীগের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অর্থনৈতিক বাস্তবতাও এখানে বড় ভূমিকা রাখছে। মূল্যস্ফীতি, কর্মসংস্থান এবং বৈদেশিক বাণিজ্যের চাপ সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলছে। এসব ইস্যু রাজনৈতিক সমর্থন নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা মনে করেন, অর্থনীতি যদি স্থিতিশীল থাকে তাহলে ক্ষমতাসীন দলের অবস্থান শক্তিশালী থাকে, আর অর্থনৈতিক চাপ বাড়লে রাজনৈতিক অসন্তোষও বাড়ে। আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকেও আওয়ামী লীগের জন্য ভারসাম্য রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ। ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস এবং চায়না, এই তিনটি বড় শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখে কৌশলগত ভারসাম্য ধরে রাখা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এই ভারসাম্য রক্ষা করতে পারলে তা রাজনৈতিক স্থিতিশীলতাকে সহায়তা করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করবে কয়েকটি মূল বিষয়ের ওপর: দলীয় ঐক্য, অর্থনৈতিক ব্যবস্থাপনা, বিরোধী রাজনীতির মোকাবিলা এবং আন্তর্জাতিক কূটনীতি। একজন বিশ্লেষক বলেন, আওয়ামী লীগ এখনও একটি শক্তিশালী সংগঠন, কিন্তু ভবিষ্যতে টিকে থাকতে হলে তাদেরকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন আনতে হবে। সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্ম এখন আগের তুলনায় বেশি সচেতন এবং তারা উন্নয়ন, কর্মসংস্থান ও গণতান্ত্রিক পরিবেশ সবকিছুকেই গুরুত্ব দিচ্ছে। ফলে শুধু অতীতের অর্জন নয়, ভবিষ্যতের পরিকল্পনাও এখন সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সামনে যেমন চ্যালেঞ্জ রয়েছে, তেমনি সম্ভাবনাও কম নয়। দলটি যদি নিজেদের পুনর্গঠন করতে পারে এবং জনগণের আস্থা ধরে রাখতে সক্ষম হয়, তাহলে তারা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকবে। পরিশেষে বাংলাদেশের রাজনীতি সবসময়ই পরিবর্তনশীল, তাই আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করছে বর্তমান সিদ্ধান্ত, কৌশল এবং জনগণের সমর্থনের ওপর। আগামী দিনগুলোই নির্ধারণ করবে এই দলটি নতুন বাস্তবতায় কিভাবে নিজেদের অবস্থান ধরে রাখে বা নতুন করে গড়ে তোলে। রেড অ্যালার্ট গুঞ্জন ঘিরে উত্তেজনা, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে রেড অ্যালার্ট জারির গুঞ্জনকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি এমন একটি পদক্ষেপ নিয়েছে যাতে বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় সক্রিয় হতে না পারে। তবে এ ধরনের দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংবেদনশীল রাজনৈতিক সময়ে এ ধরনের গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। একজন বিশ্লেষক বলেন, যাচাই ছাড়া এমন তথ্য বিশ্বাস করা ঠিক নয়, এতে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি হতে পারে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির পক্ষ থেকে রেড অ্যালার্ট জারির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দলটির নেতারা বরং দাবি করছেন, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে চায়। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা এসব দাবিকে ভিত্তিহীন ও রাজনৈতিক অপপ্রচার হিসেবে উল্লেখ করেছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রেড অ্যালার্ট একটি গুরুতর প্রশাসনিক পদক্ষেপ, যা সাধারণত আইনশৃঙ্খলা বাহিনী নির্দিষ্ট পরিস্থিতিতে গ্রহণ করে থাকে। কোনো রাজনৈতিক দল সরাসরি এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে না, এ কথাও তারা স্মরণ করিয়ে দিয়েছেন। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি গুজব। একজন নাগরিক বলেন, আমরা আসল তথ্য জানতে চাই, গুজব ছড়ালে পরিস্থিতি খারাপ হতে পারে।
সব মিলিয়ে বলা যায় রেড অ্যালার্ট জারির বিষয়টি এখনও নিশ্চিত নয় এবং মূলত গুঞ্জনের পর্যায়েই রয়েছে। নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত এ ধরনের দাবিকে সতর্কতার সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। পরিশেষে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে যাচাইকৃত তথ্যের ওপর নির্ভর করা এবং দায়িত্বশীল আচরণ করা এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাসহ আটক ২। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৬:৩০টার দিকে তারা এই ঝটিকা মিছিল বের করেন। আটক ব্যক্তিরা হলেন স্যার এ.এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ ও মাইক্রোবাস চালক রুবেল। প্রত্যক্ষদর্শীরা বলছেন সকালে ১০ থেকে ১২ জন রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করেন। সংক্ষিপ্ত সময়ে কর্মসূচি শেষ করেই তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ছাড়েন। এই সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে ২ জনকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম প্রথম আলোকে বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে ২ জনকে আটক করা হয়েছে। তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। ফারহান তানভীর নাসিফের নামে আগে মামলা ছিল কিনা তা যাচাই করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হবে।